সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি ঘর ভরা মোর শূন্যতারে বুকের ওপরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝড়ে। সুপ্রভাত বন্ধুরা, আমি বিউ। তোমরা সকলে আছো আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে। তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আজকের দিনটা আমাদের সকল ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে একটা স্পেশাল দিন। সেটা হচ্ছে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ হচ্ছে 25শে বৈশাখ। তো আমাদের আজকের দিনটা কিন্তু সকল বাঙালির কাছে একটু স্পেশাল। আর দেখো, সকালে ঘুম থেকে উঠে তাই চলে এসেছিলাম একটু বাগানের ঠান্ডা ফুরফুরে হাওয়াটা গায়ে লাগিয়ে নিতে। আর দেখেছো গাছে কত রকমের ফুল হয়েছে। ওদিকে দেখলে তো জবা গাছে কত সুন্দর ফুল হয়েছে। এদিকে কাঞ্চন গাছটায় কিন্তু এখন বেশ ভালো, খুব ভালো ফুল দেয় জানো তো। আর এদিকে দেখো থানকুনি পাতাগুলো বেশ বৃষ্টির জল পেয়ে এখন কিন্তু বেশ নধর হয়ে উঠেছে। আর এই যে আমাদের লেবু গাছ, লেবুর ভারে কিন্তু আস্তে আস্তে গাছের আর কি এই ডগগুলো যেগুলো আছে না, সেগুলো না নুইয়ে পড়ছে নিচের দিকটা করে। আর দেখেছো কত লেবু, মানে এতটা পরিমাণ। আর এই লেবুগুলো কিন্তু এখন ছোট ছোট, এগুলো যখন রসে ভর্তি হবে, মানে একটু বড় সাইজের আর একটু হবে, মানে বৃষ্টির জল পেলে বেশ ভালো হতো জানো তো। এখন বৃষ্টিটা তো সেরকম হচ্ছে না, আর বৃষ্টির জল পেলে কিন্তু গাছটা না একদম নুইয়ে যায় জানো তো। তখন এই ভিতরের চত্বরটা দেখছো, এই চত্বরটা কিন্তু একদম যাওয়া যায় না। আর এতটা পরিমাণে লেবু হয় কি বলবো, মানে পাড়ায় সকলকে তো দেওয়াই হয়। প্রথম যখন লেবুটা হয় আর কি, তখন প্রত্যেকের বাড়িতে 8টা 10টা করে দেওয়া হয়। প্লাস আবার তাদের বলা থাকে কোনো প্রয়োজন পড়লে যেন যতক্ষণ গাছে লেবু থাকছে ততক্ষণই আর কি যেন আসে। আর প্রত্যেকে আসেও কিন্তু জানো তো, যখনই প্রয়োজন হয় তখনই কিন্তু চলে আসে। কিন্তু ওই যে এক একজন আসে না বিকালের দিকটা, মানে সন্ধ্যার সময়টুকু এসে বলবে যে সন্ধ্যাবেলায় একটুখানি ওই চটপটা কিছু বানাবো, লেবু হবে। তখন কিন্তু ঘরে থাকলে দিই, আর না থাকলে বলি কিছু করার নেই, কারণ সন্ধ্যায় তো গাছে হাত দেবো না। যাই হোক, বাগানটা কিন্তু এখন আমার লেবুতে ভর্তি। যদিও আম গাছে কিন্তু আমের ফলন এবারে একদমই কম, প্রায় মানে 1% বলতে পারো হয়েছে। তো একটু আগে দেখলে তোমাদের সামনে একটা রবীন্দ্রসঙ্গীত আর কি পরিবেশন করলাম। জানি না কেমন হয়েছে, আমি তো কোনোদিনও গান শিখিনি। তবে রবীন্দ্রসঙ্গীত কিন্তু বরাবরই আমার আর কি প্রাণ ছুঁয়ে যায়, যেটাকে বলে হার্ট টাচিং। বেহালার সুর আর রবীন্দ্রসঙ্গীত, এই দুটো কিন্তু আমার একদম হার্ট টাচিং ব্যাপার। এগুলোর সঙ্গে মানে আমার যেন জানি না কেন কোনো জন্মের হয়তো সম্পর্ক আছে হবে একটু হলেও। আমি জানি না আমার বেহালার সুর শুনে কেন চোখে জল চলে আসে, আমি এটাও জানি না। মানে বেহালার যে সুর, সেই সুরটা শুনলে জানি না কেন আমার চোখটা আপনা আপনি জল চলে আসে। যাই হোক, দেখো এই অপরাজিতা ফুল গাছটা তো দেখলে ঝড়ে একদম পড়ে গিয়েছিল, তো এটাকে তুলে একদম বেঁধে দেওয়া হয়েছে ভালো করে। আর এই যে দেখো, আমি বাগান থেকে ঘুরে আসার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তারপর আর কি চুলটাকে ভালো করে টেনে একদম ওপরে একটা ক্লাচার দিয়ে দেবো, যাতে না ঘাড়ে পিঠে না পড়ে। প্রচণ্ড পরিমাণে গরম আজকে, প্রচণ্ড পরিমাণে, মানে ধরধর করে ঘেমে যাচ্ছি। মানে কোনো কাজ করব কি, কাজ করার কোনো এনার্জিই পাচ্ছি না, জানি না কেন। কিন্তু যতই এনার্জি না পাই না কেন, আমাদের গৃহবধূদের তো কোনোদিন ছুটি নেই। যাই হয়ে যাক না কেন, ঘরের কাজ কিন্তু A to Z একদম কমপ্লিট করতে হবে। তো সেটাই মনে ভেবে নিয়ে, মনের মধ্যে আসলে কি বলতো, আমরা যদি নিজের থেকে মনে ভাবি না যে আজকে ভালো লাগছে না, তাহলে গিয়ে দেখবে কোনো একটা সময় না শরীরটাও সাথ দেয় না। আর যতই না ভালো লাগুক, তখন কিন্তু নিজের থেকে যদি একটা বলি যে না ঠিক আছে চলো আমাকে তো করতেই হবে, মনে একটা জোর নিয়ে কাজে হাত দিয়ে দিই, তাহলে কিন্তু অনেকটা পরিমাণ কাজ করে ফেলতে পারবো। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি এখন।
আর এখন দেখো করে নিচ্ছি একটু স্কিন কেয়ার, মানে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। ওই যে রান্নার কাছে যাব, তারপর টুকটাক একটু বেরোবো, মানে বাইরের দিকটা একটু বেরোবো। আর তাছাড়াও আমি ওই মানে সকালের দিকটা বলো আর স্নান করে উঠে বলো এখন একটু একটু সানস্ক্রিন ইউজ করি। আর যাই ইউজ করছি না কেন আমাকে উল্টে স্কিন ফেরত দিয়ে দিচ্ছে। এত পরিমাণে ঘাম হচ্ছে, স্কিনে অ্যাবজর্ব হবে কি সেটা উল্টে আমাকে ঘাম দিয়ে ফেরত দিয়ে দিচ্ছে। যাই হোক, কিছু করার নেই, তবুও তো অ্যাপ্লাই করতেই হবে, তাই একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম। আর তারপর করেছিলাম গরম গরম চা বিস্কিট খেয়ে এনার্জি ডাবল করে নিয়ে লেগে পড়েছি সংসারের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে। আর আজ যেহেতু 25শে বৈশাখ, তাই আমাদের পাড়ার মধ্যেই জানো তো, পাড়ার সমস্ত ছেলে মেয়েকে নিয়ে একটা প্রোগ্রাম হবে, রবীন্দ্র জয়ন্তী হবে। আর জানো তো তোমাদের বলি, আমি না সকালের দিকটা করে ভয়েস দিচ্ছি, এই কারণে আমি সকালের দিকটা করে ভয়েস দিই না, কারণ আমার বাড়ির সামনে আর কি রাস্তা, সেই রাস্তা দিয়ে অনবরত টোটো, অটো, সাইকেল, বাইক যায়। আর আমার যেহেতু বাড়িটার পাশ দিয়ে একটা গলি আছে, তো সেই গলিটার কাছে আসলে অবশ্যই একটা করে তারা হর্ন তো দেবেই, সাইকেল বেল তো দেবেই। আর এই শব্দর জন্য জানো তো প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হয় যখন আমি ভয়েস ওভার দিই। তো তোমাদের কানে হয়তো পৌঁছাবে কোনো বাইক যাওয়ার শব্দ, প্লিজ ইগনোর করো আজকে। তো রাতে না দিতে পারিনি জানো তো, যেহেতু আমি আজকের সকালে করছি, মানে আজকেই তোমাদের কাছে ভিডিওটা আপলোড হবে। তো গতকাল গেছে, তোমরা গতকালের ভিডিওটা আজ দেখবে। তো গতকাল গেছে রবীন্দ্র জয়ন্তী, আমরা সকলেই জানি গতকাল হয়ে গেছে রবীন্দ্র জয়ন্তী। যেহেতু তোমরা একদিন পরে পরে ভিডিওটা পাও, মানে কালকের ভিডিওটা আজ দেবো, আবার আজকের ভিডিওটা আগামীকাল দেবো, তো সেই হিসাবে গতকালের ভিডিওটা তোমরা আজকে দেখবে। আর আজ সকালে বসেই কিন্তু আমি ভয়েস ওভার করছি। তো পাড়ার মধ্যে ছোটোখাটো এরকম প্রোগ্রাম হলে না খুব ভালো লাগে জানো তো। আর রবীন্দ্রনাথ ঠাকুর ইনি হলেন আমাদের সকলের কবি, ইনি তোমার আমার সারা বিশ্ববাসীর কবি। এনার রচনার এমনই একটা মাহাত্ম্য সকল জেনারেশনের জন্য। এই যে ধরো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই গানটা যখন আমরা ছেলেবেলায় শুনেছি, তখন কিন্তু সেই সময় কিন্তু তার মানেটা আমাদের মস্তিষ্কে অন্যরকমভাবে চলেছিল। তারপর যখন আমাদের বয়সটা আরেকটু বেড়েছে, তখন যখন এই গানটাকে আমরা শুনেছি, তখন কিন্তু এর মানেটা আরেকটু বদলে গিয়েছিল। আবার এখন যখন এই গানটাকে আমরা শুনি, তখন কিন্তু এর মানেটা বেশ অনেকটাই বদলে গিয়েছে। তাই তার রচনার মধ্যে একটা এমন ভাব আছে, যেটা আমরা যখন যে বয়সের আর কি যে জেনারেশন মানুষ শুনবে, তার কাছে কিন্তু তার মানেটা মানে জেনারেশন চেঞ্জ হয়ে যাবে। আর এদিকে দেখো বিছানা ভালো করে গুছিয়ে নিয়ে কিন্তু ঘরের আর কি চারিদিকে যে আসবাবগুলো আছে, যেগুলো সাজিয়ে গুছিয়ে রাখি, তো সেগুলোকেও ভালো করে মুছে টুছে নিচ্ছি। আর এদিকে চলে এসেছে দেখো এই ঘরের খাটটিকেও বেশ ভালো করে মুছে নিই। কেন কি বলতো, এখন যেহেতু সর্বক্ষণ ফ্যান ঘুরছে, তাই প্রচণ্ড পরিমাণে কিন্তু ধুলোও বাইরে থেকে উড়ে আসছে। আর জানলার মধ্যে যে জালটা রাখা আছে জানো তো, এই জালটাকে না ভালো করে পরিষ্কার করতে হবে। কি বলতো, এখন না ওই ওপর দিক থেকে ঝেড়ে দিলে আর কিছু হচ্ছে না দেখছি, মানে ওই যে জালের যে সূক্ষ্ম যে ফুটোগুলো আছে না, সেগুলো পুরো ধুলোয় জাম হয়ে গেছে। মানে যতই ঝাড়ি না কেন কিছু হচ্ছে না, এটাকে খুলে ধুতে হবে ভালো করে, তবে কিন্তু একদম পরিচ্ছন্ন হয়ে যাবে। তো প্রত্যেক দিন সকালে জানো তো হয়ে উঠছে না, ভাবছি আজকে খুলবো কালকে খুলবো, যাই হোক তো আজকেও আর হলো না। দেখা যাক কাল কি পরশু যদি পারি খুলে দেবো। আসলে কি বলতো, এটা না আমি একা খুলতে পারবো না, আমার তো ভয় লাগছে, এটাকে মনের বাবিকে দিয়েই খোলাতে হবে, আর কেচে আমি দেবো অবশ্যই। আর এদিকে দেখলে ওই ঘরের বিছানাটা বেশ ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপর চলে এসেছিলাম এদিকে, টেবিলটা মুছেছি, তারপর হচ্ছে তোমার ফ্রিজটা মুছলাম। এখন সামনের ফ্রন্টের দরজাটা কিন্তু বেশ ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমাদের যে মুখ্য দুয়ার, সেটাকে কিন্তু বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। এখান দিয়েই কিন্তু শ্রী শ্রী লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করেন এবং আমাদের আশীর্বাদ দেন। তো এদিকে দেখো সোফাটার মধ্যে যেহেতু বেশি আর কি বসা হয়, বেশি ইউজ করা হয়, তো এটা না সর্বক্ষণ কিন্তু ঘেঁটেই থাকে জানো তো। তাই আমি না যখন একটু সময় পাই এই যে কুশনগুলোকে ঠিক করে দিই, কারণ ওই যে আমার মেয়ে বসে, তারপরে এখন লুচি উঠতে শিখেছে এর ওপরে জানো তো, তো উঠে না ওই বালিশগুলোকে নিয়ে মানে মুখে করে নিয়ে নিচে ফেলে দেবে, তারপরে সোফাটার ওপরে বসে থাকবে, পুরো সোফার কভারটাকে গুটিয়ে দেবে, এমনই আর কি উৎপাত করে আসলে। আর এদিকে দেখো ঘরদোরগুলোও ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি।
আর এখন কন্টিনিউ ফ্যান চলছে, আর মেয়েটা লুচিকে নিয়ে এত ঘাটাঘাটি করে। আর এখন জানো তো এই গরমের সময় না কিছু কিছু মানে কি ঋতু আছে বা সময় আছে যে সময়টা না ওদের একটু ওই লোমটা ঝরে যায়, মানে লোমটা কি ঝরে, তো এই সময়টা করে না ওদের একটু লোম ঝরে জানো তো। আর প্রচণ্ড পরিমাণে লোম উঠছে গা থেকে, আর ও যত লোম ওই ফ্যান চলছে ফ্যান দিয়ে গিয়ে খাটের তলায় জড়ো হচ্ছে। তো একবার এখন তো দেখলে সকালে ঝাটফাট দিয়ে পরিষ্কার করছি, আর এতটা পরিমাণে লোম জড়ো হয়েছে পুরো ঘরদোর ঝাটফাট দিয়ে। আবার কিন্তু যখন ওই বেলার দিকটা করে মানে ওই 11টা সাড়ে 11টা করে যখন আবার ঘরদোর সমস্তটা পরিষ্কার করব, ঝাটফাট দেব, তখনও কিন্তু বেশ অনেকটা পরিমাণে লোম পাই জানো তো ঝাড় দিতে দিতে, মানে অনেকটা করে লোম উঠছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় রাখতে হবে, যেহেতু এখানে খাওয়া দাওয়া হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, তাই চেষ্টা করি ঘরদোর বারবার ঝাড় দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্নতাটা না পুরোপুরি নিজের উপরে। আমি কতটা আমার ঘরকে সুন্দরভাবে আর কি সাজিয়ে রাখবো, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখবো, এটা কিন্তু সম্পূর্ণ নিজের উপরে। আবার কোনো কোনো সময় আমরা ঘরদোর তো গোছাই, কিন্তু আমাদের ছোট ছোট বাড়িতে বাচ্চা থাকলে তারা কিন্তু বেশ ঘরদোরগুলো অগোছালো করে দেয়, মানে তাদের ওই এখানে খেলা, ওখানে পুতুল, ওখানে ঝুমঝুমি, এই সমস্ত কিছু থাকে, আর ঘরদোরগুলো অগোছালো হয়ে থাকে। আমারও কিছুদিন আগে পর্যন্ত এই মানে সমস্যাটা ছিল, যতই আমি পরিপাটি করে গুছিয়ে রাখতাম না কেন, ঠিক আমার মেয়ে এটা ওটা সেটা আর কি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে আর কি ঘরদোরগুলো একটু অগোছালো করে দিত। যাই হোক, এখন একটু বড় হয়েছে, তা হলেও কিন্তু এখনও মাঝে মধ্যে একটু অগোছালো করে ফেলেই, তার জন্য কিন্তু বকাও খায় আমার কাছে। যাই হোক, বকা খায়, তারপরে ভাবি কোথায় যাবে, ঘর ছাড়া আর এখন তো কোথাও যাওয়ারও নেই, এখন একটু বড় হয়ে গেছে, আগে ছোট ছিল তবুও এদিক ওদিকে একটু যেত, এখন যদিও বড় হয়ে গেছে সমস্তটাই যতক্ষণ বাড়ি থাকে আর কি ঘরে থাকে। বেশিরভাগ সময় তো ঘরে থাকে না, কারণ পড়া থাকে, সারাদিন পড়তে যাওয়া থাকে, সকালে থাকে, বিকালের দিকে থাকে। এখন যদিও স্কুলটা ছুটি, তাই এখন বাড়ি আছে, আবার যখন স্কুল চালু হয়ে যাবে স্কুলে থাকবে। তো আজকের আমাদের জলখাবারের কি বলো তো, এটা হচ্ছে পান্তা ভাত। তো আজকের আমাদের জলখাবারের খাবার হচ্ছিল পান্তা ভাত। মনের বাপি না অনেক দিন ধরে বলছিল যে পান্তা খাবো পান্তা খাবো, কালকের একটু বেশি ভাত ছিল, তো সেইটায় জল দিয়ে রেখে দিয়েছিলাম, একটু ফ্রিজে রেখেছিলাম। বাইরে রাখলে তো যা গরম ভালো তো থাকবেই না, সেই কারণে ফ্রিজে রেখেছিলাম। তো এই ভাতটাকেই আর কি আর জল পাল্টে, মানে অনেকটা আগে বার করে রেখেছি, তারপর জল পাল্টে দিয়েছি একটু, এটাকেই ও শুধুমাত্র জাস্ট নুন আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছে, বলছে কি শান্তি গরমে পান্তা খেয়ে। যাই হোক, আজকে জলখাবারে আমরা মোটামুটি ওই পান্তা খেয়েই কাটিয়ে দিলাম। আর তারপর দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আর যেহেতু শুক্রবার, তো শুক্রবারে তো আমাদের মানে আর কি নিরামিষ হয়, শুক্র শনি পরপর দুদিনই নিরামিষ হয়। তো আজকে করে নেবো একটু মুগের ডাল, আর সেটা না ওই মিষ্টি কুমড়ো দিয়ে করলাম। মিষ্টি কুমড়ো দিয়ে করেছিলাম মুগের ডাল, আর পটল ভাজা করেছিলাম, আর এখন একটু করে নিচ্ছি আলু পোস্ত। এই আলু পোস্তর মধ্যে অন্য কিছু দিইনি জানো তো, একবার ভাবলাম একটু ডাঁটা দেবো, তো ডাঁটাটা দেখছি না বেশ আর কি মোটা মোটা হয়ে গেছে, মানে অনেকটা আর কি পেকে গেছে, যেটা গাছের আর কি অনেকটা দূরে ছিল জানো তো, হাত যাচ্ছিল না। তো আজকে মনের বাপি ছাদে উঠে বেশ 2 না 3টে ডাঁটা ছিল পেরে দিয়েছে, তো দেখছি না একদম শক্ত হয়ে গেছে। তো মা আবার ওই ডাঁটাগুলো না ভাজা খেতে ভালোবাসে, তো এই ডাঁটাগুলো মাকে ভাজা করে দেবো, আর আমাদের জন্য শুধুই আলু পোস্ত করেছি। তো গরমে আলু পোস্ত ডাল আর কি চাই, মানে যতটা পারি সিম্পল রান্না করার চেষ্টা করি। এমনিও আমি রান্নার মধ্যে খুব একটা বেশি মশলা দিই না, যতটা চেষ্টা করি লঙ্কা হলুদ নুন দিয়েই করে দেওয়ার, কিন্তু টেস্ট হয় জানো তো, সত্যি বলছি, লঙ্কা হলুদ নুন দিয়েও কিন্তু মানে ভালো করে করতে পারলে, একটু কষিয়ে করতে পারলে কিন্তু লঙ্কা হলুদ নুন দিয়েও কিন্তু রান্না বেশ ভালো হয়। আর এদিকে পোস্ত তরকারিটা আমার হয়ে গেছে, আর দেখো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর আমি এখানে ভয়েস দিচ্ছি, আর নিচে কিন্তু চলে যাচ্ছে আমাদের লুচি সুন্দরী। তো উনি কিন্তু নিচ থেকে প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে, জানি না কেন এত চিৎকার করছে গরমে, ওর আবার কি হলো নিচে গিয়ে দেখতে হবে। এদিকে দেখো ডালটাকেও সাদলে নিলাম, আর পাশের গ্যাসে বসিয়েছিলাম ভাত, যেটা কি হয়ে গেছে, এটাকেও নামিয়ে নেবো। আর দেখো ডালটাকেও নামিয়ে নিচ্ছি, আর ভাতটা নামিয়ে নেবো। আর তারপর না একটু আমের চাটনি করব। কি বলো তো, মানে 2-3 দিন ধরে না মানে আধখানা আম ছিল, ফ্রিজে ছিল, সেই আমটাকে কেটে চাটনি করে নিচ্ছি আজকে। তো এটার মধ্যে না একটু ওই গুড়ের বাতাসা দিয়েছি বলে একটু লাল লাল মতো হয়েছে, কিন্তু চাটনিটা বেশ ভালোই হয়েছিল, খেতে খারাপ হয়নি। তো আজকে একটু চিনি দিইনি, আজকে না দিয়েছি একটু ওই গুড়ের বাতাসা, তো সেই কারণে একটুখানি ওই লাল লাল হয়েছে, একটু আচারের মতো হয়েছে আর কি। আর যে আচারটা করেছিলাম জানো তো, সেটা না বেশ ভালো এখন রোদ খাচ্ছে, যেহেতু মানে রোদটাও ভালো উঠছে, তাই আচারটা কিন্তু বেশ ভালো রোদ পাচ্ছে। যাই হোক, দেখি এখনও পর্যন্ত খেয়ে দেখা হয়নি যে আচারটা কেমন হয়েছে।
তো প্রত্যেক দিন মানে ছাদে দিই, আবার বিকালবেলা আবার তুলে রাখি। আর এদিকে দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি, চিমনিটাও পরিষ্কার করে নেবো। তো গ্যাস চিমনি পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু এদিকে রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট হবে। কিন্তু এখন বেসিনে কিন্তু বাসন পড়ে আছে, কারণ এই যে কড়াটা যেটা রান্না এইমাত্র মিটলো। আর কিন্তু আমি রান্না করতে করতে অনেক বাসনই কিন্তু মেজে পরিষ্কার করে রেখে দিই, যাতে ওই রান্নার শেষে এক ভর্তি বেসিন বাসন হয়ে গেলে না তখন আবার একটু চাপ হয়ে যায়। তখন মনে হয় বাবা এই তো রান্না শেষ করলাম, আবার এত বাসনপত্র মাজতে হবে। তাই সেই কারণে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি বেশিরভাগই বাসন আর কি মেজে বেসিনটা খালি রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে, তো এই কড়াটাকেও আর বেসিনের যে ওই ঝিকগুলো আছে সেগুলোকেও বেশ ভালো করে মেজে দিয়ে পরিষ্কার করে দিলাম। এবার এই সিঙ্কটা কিন্তু ভালো করে মেজে পরিষ্কার করে মুছে মাছে রেখে দেবো, যাতে আর কি মানে দেখতে জায়গাটা একদম গোছানো, নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর কি বলতো, রান্নাঘরের মানে রান্নার পর যদি কিছুটা সময় দিয়ে যদি ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া যায় না, তাহলে কিন্তু পরবর্তী সময় যখন রান্নাঘরে আসবো মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায়। আর এদিকে দেখো মা এত ফুল তুলেছে, তো মানে অনেকটা পরিমাণে ফুল। তো এই এত ফুল কিন্তু আমাদের ঘরেও যেমন আমরা ঠাকুরকে দিই, সেরকম কিন্তু আরও 3-4টে বাড়িতে আর কি ফুল যায়। মা প্রচণ্ড ফুল তুলতে ভালোবাসে। আমাদের বাগানের ফুল তো তুলে ওই সবাইকে আর কি ভাগ করে করে দেয়। আর এদিকে দেখো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নেওয়ার পর এত সুন্দর লাগে, মনটা একদম শান্তিতে ভরে যায়। তো পুজো করার পর জানো তো, ফুল দিয়ে সাজানোর পর পুজো করার পর যখন ঠাকুরের সামনে বেশ কিছুক্ষণ বসে থাকি, তখন কিন্তু মনে একটা আলাদাই শান্তি আসে। তাই পুজো করতে বসে কিন্তু আমার অনেকটা সময় চলে যায় আর কি ঠাকুর ঘর থেকে নিচে যেতে। হ্যাঁ, তো এই যে দেখছো ধূপটা জ্বালাচ্ছি, এই ধূপটা না বেশ অনেক দিন আগে আনা হয়েছিল, মানে ওই সেই কোজাগুড়ি লক্ষ্মী পুজোর সময়। তো এই ধূপগুলো না খুব একটা জ্বালানো হয় না, ওই বৃহস্পতিবার আমি একটুখানি করে জ্বালিয়ে দিই। আর এই ধূপগুলো না তাড়াতাড়ি করে শেষ করে ফেলতে হবে, কারণ এর গন্ধগুলো না দেখছি আস্তে আস্তে আর কি চলে যাচ্ছে। অনেক দিন হয়ে গেছে, যেহেতু শিলটা কাটা হয়ে গেছে, তাই না অনেকটা কি গন্ধটা কমে গেছে। আমি যখন বৃহস্পতিবারে জ্বালাই তখন বুঝতে পারি আগের মতো আর অত স্ট্রং গন্ধ আর নেই। যাই হোক, তো ওই কারণে জ্বালিয়ে ফেলছি। আর এদিকে পুজো করে চলে এসেছিলাম নিচে, দেখো করে নিচ্ছি আজকের লাঞ্চ। আজকের লাঞ্চে তো তোমরা জানোই ওই আলু পোস্ত আর ডাঁটা ভাজা করেছিলাম, আর জানো তো এই মুগের ডাল আর পটল ভাজা। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। তো লাঞ্চ টাঞ্চ সেরে জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে আর দেখো চলে এসেছি এখন সন্ধ্যা দিতে। সন্ধ্যা দিয়ে নেবো, আবার কিন্তু রেডি হতে হবে, মেয়েটাকেও একটু রেডি করে দিতে হবে। কারণ ওই যে বললাম প্রথমেই ভিডিওর শুরুতেই যে আজকে আমাদের পাড়ায় হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উদযাপন। তো মেয়ে জানো তো মাঝে মধ্যে এখানে যখন প্রোগ্রাম হয় তখন কিন্তু অংশগ্রহণ করে। তো এবারে আর করতে চাইলো না, কারণ একে তো একটু বড় হয়ে গেছে, আর তারপর হচ্ছে ওর এই সামনেই একটা অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামের জন্য একটু রেডি হচ্ছে। তো সেই কারণে না এবছরে বললো মা এই প্রোগ্রামটা থাক, নেক্সট ইয়ার দেখা যাবে, নেক্সট ইয়ারে আমি চেষ্টা করব করার প্রোগ্রামটা। আর এদিকে দেখো আমাদের প্রোগ্রামটা প্রায় শুরু হয়ে গিয়েছিল, উদ্বোধন হয়েছে প্রোগ্রামের, আর চলেও এসেছিলেন আমাদের এমএলএ স্যার। তো এনাকে মোটামুটি তোমরা কম বেশি অনেকেই চেনো। তো ইনি হচ্ছেন আমাদের এখানকার এমএলএ স্যার। তো ইনি আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদান দিয়ে প্রদীপ প্রজ্বলন করে শুরু করে দিয়েছিলেন আজকের মানে কি শুভ রবীন্দ্র সন্ধ্যা। তো ওই রবীন্দ্র সন্ধ্যায় কিন্তু পাড়ার সকল বাচ্চা মানে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকেই কিন্তু কম বেশি অংশগ্রহণ করেই ছিল। আর সত্যি এই রবীন্দ্র সন্ধ্যা চোখের সামনে হচ্ছে দেখলে ছোট্টবেলাকার কথা কিন্তু মনে পড়ে যায়, জানো তো, অনেকটা ভাবুক হয়ে যায় তখন। আর এদিকে দেখো আমার মেয়েকে তুলে দিচ্ছেন এমএলএ স্যার পুরস্কার। এখানে আর কি দেওয়া হচ্ছিল কৃতি উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের আর কি পুরস্কার। তো উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের ক্লাবের আর কি সদস্য, আর এই যে মেমেন্টো দিচ্ছেন আমাদের এমএলএ স্যার। তো এটাই হচ্ছে আজকের আমার মেয়ের প্রাপ্তি। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগছিল দেখে। এটা প্রত্যেক বাবা মারই, আমার শুধু নয়, প্রত্যেক বাবা মারই একটা স্বপ্ন থাকে, আশা থাকে। বেশ ভালো লাগে জানো তো এই মুহূর্তটা। এবারে আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে রবীন্দ্রসন্ধ্যা। দেখো কেউ আবৃত্তি করবে, কেউ বা করবে গান, কেউ করবে নাচ, আবার কেউ হয়তো বাজাবে বেহালা, কেউ হয়তো বাজাবে গিটার। তো এই সমস্ত কিছু দেখতে দেখতে কিন্তু সেই বললাম না যে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর আমাদের পাড়ায় শুধুমাত্র কচিকাচারা নয়, একটু বড় যারা আছে তারাও কিন্তু অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে। তো
তো অনুষ্ঠানটা সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর হয়েছিল। আর বললাম শুধুমাত্র কচিকাচারা নয়, বেশ আমাদের পাড়ায় যারা একটু বয়স্ক আছে তারাও কিন্তু অংশগ্রহণ করেছিল। বয়স্ক বলতে ওই ইয়াং জেনারেশন যারা, তারা। আর এদিকে দেখো গৃহবধূরাও কিন্তু পিছিয়ে ছিল না, তারাও কিন্তু স্টেজে উঠে বেশ ভালো পারফর্ম করেছে আর কি। খুব ভালো হয়েছিল, মানে প্রোগ্রামটা একদম মন ছুঁয়ে গিয়েছিল যাকে বলে। আর এখানে দেখো একটি ছোট্ট বাচ্চা যোগা ডান্স করছিল, বেশ খুব সুন্দর যোগা ডান্সটা করেছে জানো তো, বেশ ভালো লেগেছে, সকলের প্রায় মন ছুঁয়ে গেছে। আর প্রত্যেকেই অনেকেই আছে যারা আবৃত্তি করেছে, যারা গান করেছে, প্রত্যেকের পারফরমেন্স খুব সুন্দর হয়েছিল। যাই হোক, মোটামুটি বাড়ি আস্তে আস্তে রাত 10টা বেজে গিয়েছিল। আর এই মেমেন্টোটা, এই উত্তরীয়টা, আর একটা মিষ্টির প্যাকেট, একটা গোলাপ ফুল, এই ছিল আজকে আমার মেয়ের প্রাপ্তি। আমি তো খুব খুশি ছিলাম আজকে, সারা সন্ধ্যেটা সত্যি খুব ভালো কেটেছে আজকে। আর তারপর করে নিয়েছিলাম রাতের ডিনার, আবার নিজের ছন্দে ফিরে আসা, আবার সেই প্রতিদিনের মতো আর কি জীবন কাটানো। যাই হোক, তো আজকে রাতের ডিনারটা চলো আমরা সেরে নিই। আর আজকের ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। শুভ রবীন্দ্র জয়ন্তী।